প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফুসফুসের অত্যন্ত জটিল এবং দুরারোগ্য একটি রোগ, লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ইকবাল হাসান মাহমুদ ১৯৫৫ সালের অক্টোবরে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সায়ন্ত। স্যার, এই যে লাং ক্যান্সার, যে কোনো ক্যান্সারের নাম শুনলেই আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে ক্যান্সার মানি আমার আর হোপ নেই। তার মধ্যেও লাং ক্যান্সার হচ্ছে আরও খারাপ ধরনের ক্যান্সার, কারণ এটি খুব বেশি বয়সে এবং লেট স্টেজে ডায়াগনোসিস হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং আসলেই আমাদের হোপ অনেক কম। তো এইরকম একটা দুরারোগ্য ব্যাধিতে একজন মানুষ আক্রান্ত হয়ে পড়েন কেন? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। একজন ফুসফুসে ক্যান্সারে যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু প্রথম একদিনেই শুরু হয় না। রোগটির উৎপত্তি অনেক বছর ধরে এবং দৃশ্যমান হয় একটা পর্যায়ে, এবং আমরা বলি যে এটাকে প্রতিরোধযোগ্য একটি রোগ। একটি মানুষ যদি ধূমপান না করে, সুন্দর পরিবেশে বসবাস করে এবং তার ওয়ার্কিং প্লেসটা যদি সুন্দর হয়, বিশেষ করে সে যদি অধূমপায়ী হয়, তার ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেক 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 কমে যায়। এবং সে যদি অনেক বছর ধরে, অনেক দিন ধরে, সংখ্যায় অনেক বেশি ধূমপান করতে থাকে, তার ফুসফুসে ক্যান্সারের আশঙ্কা অনেক 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 বেড়ে যায়। সুতরাং ধূমপান এবং ফুসফুসের ক্যান্সার ওতপ্রোতভাবে জড়িত। ধূমপান ধরে নিলাম আমরা অনেক রোগের একটি কারণ, এটার অন্যতম প্রধান কারণ। ধূমপান কেউ না করলেও তার কি ফুসফুসের ক্যান্সার হতে পারে, বা অন্য কোনো কারণ আছে কিনা? অনেক অনেক কারণ আছে। এই যে পরিবেশ দূষণ বললাম, আবার আমি কয়েকদিন আগে একটি মহিলাকে চিকিৎসা করেছি, ৪৫ বছর। মহিলা কোনোদিনই ধূমপান করেননি। তার স্বামী চেইন স্মোকার, যেহেতু তার সামনে অবিরামভাবে ধূমপান করে চলেছে, ওই ধোঁয়াটা তার ফুসফুসে গিয়ে সেই মহিলা কিন্তু আক্রান্ত হলো ফুসফুসের ক্যান্সারে। কিন্তু সে তো কোনো অপরাধ করেনি, তাই না? এই জন্য একজন অধূমপায়ী লাং ক্যান্সারে আক্রান্ত হতে পারে, যদিও 10% কেসে আমরা বলি যে সিগারেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অন্যান্য অনেক কিছু আরও সম্পর্ক রয়েছে, কিন্তু শতকরা 90 ভাগ ধূমপানের সঙ্গে জড়িত, সরাসরি জড়িত। লাং ক্যান্সারের জন্য ঝুঁকিপ্রবণ গ্রুপ কারা? নারীদের বেশি হয় না পুরুষদের বেশি হয়, বা কোন বয়সে, বা কারা ঝুঁকিপ্রবণ? ঝুঁকিপূর্ণ হচ্ছে দুইজনই। যে বেশি ধূমপান করবে সেই বেশি ঝুঁকিতে থাকবে। যেহেতু পুরুষরা বেশি ধূমপান করে, পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, এবং এটা দৃশ্যমান হচ্ছে 30, 40, 50 বছর বয়সে। এবং আজকাল মহিলাদের মধ্যেও ধূমপানের হার অনেক বেশি, এবং তারাও কিন্তু, আমি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে প্রচুর মহিলাকে লাং ক্যান্সারে আক্রান্ত হওয়া অবস্থায় পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পরিবেশটাকে সুন্দর করতে হবে। একজন মানুষ ধূমপান করলে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটে আক্রান্ত হয়ে গাড়ির কালো ধোঁয়াগুলো তার নাক দিয়ে ঢুকছে। কারণ একটি সিগারেটের চেয়ে একবার গাড়ির কালো ধোঁয়া যদি আপনি ইনহেল করেন, অনেক বেশি কিন্তু কার্বন মনোক্সাইড, লিড, ভাসমান বস্তু কণা বলুন, সালফার ডাইঅক্সাইড বলুন, অনেক কিছুই তার ফুসফুসে ঢুকছে। এবং লাং ক্যান্সারের যে কোনো ক্যান্সার একটা বড় কারণ হচ্ছে ঘর্ষণ। এগুলো গিয়ে, এই যে পার্টিকেলগুলো গিয়ে একটা ঘর্ষণ সৃষ্টি করছে, এবং সেখানেই তার ক্যান্সারের জন্ম হচ্ছে। একজন মানুষের যদি লাং ক্যান্সার সৃষ্টি হয়, শুরুর দিকে না হলে একটা পর্যায়ে গিয়ে তার কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিছু সমস্যা হবে, তিনি কি প্রবলেম ফিল করবেন? আপনি প্রথমেই ডক্টর শান্ত বলেছিলেন যে অনেক সময় দেখা যায় যে এটা অনেক দেরিতে বোঝা যায়, বা অনেক সময় বোঝা যায় না। আসলে প্রথম কিন্তু অনেক রোগ একই রকম মনে হয়। সব বক্ষব্যাধি কিন্তু ওই কাশি নিয়ে আসছে, টুকটাক শ্বাসকষ্ট থাকছে, বুকে ব্যথা থাকছে, কিন্তু যখন ফুসফুসের ক্যান্সারটা বেশ বড় আকার ধারণ করে, তার প্রচণ্ড বুকে ব্যথা থাকে, কাশি থাকে, আর কাশির সঙ্গে ছিঁড়ে ছিঁড়ে রক্ত যায়।
এমনি যেমন যক্ষা হলে যে রক্তটা যায় সেটা কিন্তু গল গল করে রক্ত যায়, কিন্তু লাং ক্যান্সারের রক্তটা যে যায় কাশির সঙ্গে সেটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যায়। এবং একটি পর্যায়ে আমাদের কাছে যখন আসে তখন অনেক ওষুধ তো খেয়েছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে এসছে, আমাদের কাছে যখন আসে তখন দেখা যায় গলা বসে গেছে, অর্থাৎ তার লেফট ল্যারিঞ্জিয়াল যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা তার ধ্বংস হয়ে গেছে। এবং যদিও যক্ষারও অ্যাডভান্স কেসে এটা হতে পারে, কিন্তু আমরা যদি কয়েকটা জিনিসকে মিলাই, যে ধূমপান, তার বয়স এবং এক্সরে প্লেটে যে উপাদান আমরা পাচ্ছি, এবং বোঝাই যায় যে একজন মানুষ এই বয়সে তার এটা লাং ক্যান্সার হয়েছে। এবং আমি যতবার যে সিটি গাইডেড এফএনসি করতে পাঠাই তখন দেখা যায় রিপোর্ট কিন্তু ওই ফুসফুসের ক্যান্সারই আসে। অর্থাৎ বুঝে নিতে হবে একজন চিকিৎসককে যে এটা টিবি না ক্যান্সার, যদি অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যায়। ফুসফুসের ক্যান্সারের বেলায় সব ক্যান্সার রোগীরই আমরা বলে থাকি সার্ভাইভাল রেট বা তার আরোগ্যের সম্ভাবনা 5 ইয়ার সার্ভাইভাল রেট, 5 বছর সুস্থভাবে বেঁচে থাকার রেট, এরকম একটা হিসাব নিকাশ করি আমরা। তো ফুসফুসের ক্যান্সারের বেলায় দেখা যায় সার্ভাইভাল রেট তুলনামূলকভাবে কম। এর কারণ হচ্ছে যে আমাদের কাছে যখন আসে অনেকগুলি স্টেজ পার হয়ে গেছে, একেবারে প্রিমিটিভ স্টেজ, প্রাইমারি স্টেজ ধরা যায়, যদি রিসেকশন করে সে অংশটা ফেলে দেওয়া যায় তার সার্ভাইভাল রেট অনেক বেশি। তারপর আমরা বলি যে একটি রোগী যদি 1 বছর ভালো মতো বেঁচে থাকে তাকে আমরা অনেক বেশি মূল্য দিয়ে থাকি। অর্থাৎ এখানে সার্ভাইভাল রেট যেহেতু অনেক কম, 1 বছর বাঁচিয়ে রাখাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। সাধারণত কি ধরনের চিকিৎসা আছে রোগের? প্রথমত হচ্ছে যদি প্রাইমারি স্টেজে যদি ধরা পড়ে তাহলে অপারেশন করে ফেলে দেওয়া, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে সেটা বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যখন আসে তখন তো অপারেশনের অবস্থা থাকে না, হয়তো এখানে সুপ্রাক্লিভিকুলার গ্ল্যান্ড ছড়িয়ে গেছে, অন্যান্য অঙ্গে মেটাস্টেসিস হয়ে লাং ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে, তখন আমাদের রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিতে হয়। এবং এমন একটা পর্যায়ে আসে যখন প্রচণ্ড ব্যথা শুরু হয় ফুসফুসে, তখন রেডিওথেরাপি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এবং কিছু কিছু ক্যান্সারের মধ্যে, ফুসফুসের ক্যান্সারের মধ্যে কিছু কিছু ভাগ আছে যেগুলো রেডিও সেন্সিটিভ, অর্থাৎ রেডিওথেরাপি দিলে খুব ভালো কাজ করছে, আবার রেডিও রেজিস্ট্যান্ট, অর্থাৎ রেডিওথেরাপি দিলে ভালো কাজ করছে না। এই জন্য আগে স্টেজিংটা করতে হয় কোন ধরনের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার হলে যে এক ধরনের থেরাপি তা না, আমরা থেরাপি আমরা ঠিক করি রেজাল্টের উপরে। রেজাল্টটা যখন আসে তখন সেই অনুযায়ী আমরা ঠিক করি যে ওকে, এবং অবস্থা বুঝে যে তার অপারেশন করে সেকশন করে ফেলে দেওয়া উচিত না এখন শুধু কেমোথেরাপি, রেডিওথেরাপি দেওয়া উচিত, সেই অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিই। তবে প্রথম কথা হচ্ছে আমরা চাই না একজন মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হোক। তো সেটা যদি আমরা না চাই তাহলে করণীয় কি? মানে এটা প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কি? প্রতিরোধ হচ্ছে যে আমাদের এই ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক একটা রোগের হাত থেকে বেঁচে থাকতে হলে প্রথমে যেটা আমি বলেছিলাম যে প্রতিরোধযোগ্য রোগ, অর্থাৎ একটি মানুষ যদি ধূমপান না করে, একেবারে মানে পুরোপুরি ধূমপান সে করবে না, পুরোপুরি অধূমপায়ী, তাহলে এবং একজন ধূমপায়ীর পাশেও যদি বসে না থাকে সে, এই ব্যাপারে অত্যন্ত সচেতনতা পরিচয় দেয়। এবং সাথে সাথে অন্যান্য রোগের মতো এই রোগের চিকিৎসায় বা এই রোগের প্রতিরোধেও যদি আমাদের পুষ্টিমানকে বাড়ানো যায়, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেগুলো আছে, যেসব খাবারে প্রচুর ক্যান্সার বিরোধী পদার্থ থাকছে, যেমন পাকা আপনার যে বিভিন্ন ফল আছে, টমেটো আছে, তারপরে আপনার আরও বিভিন্ন খাবার আছে, ব্রোকলি আছে, এগুলো কিন্তু অ্যান্টি ক্যান্সারাস খাওয়া। এগুলো খাওয়ানো আমরা যদি বেশি খাই তাহলে কিন্তু আমরা ফুসফুসের ক্যান্সার না, অন্যান্য ক্যান্সারের হাত থেকেও কিন্তু বেঁচে থাকতে পারি। আর মাংস যতটুকু অ্যাভয়েড করা যায় আমাদের এই ব্যাপারটি সচেতন হতে হবে, বিশেষ করে লাল মাংস। পরিবেশের উন্নয়ন করা, পরিবেশ দূষণ যাতে রোধ হয়, আর যে কোনো সমস্যা দেখা দিলে শুরুতেই। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, আমার মা বোনরা যারা লাকড়ির চুলাতে রান্না করছে তারা আস্তে আস্তে ওই সিএনজিতে বা বায়োগ্যাস প্রকল্প যেগুলো আছে সেগুলোতে কিন্তু রান্না করার অভ্যাস সৃষ্টি করতে হবে। কারণ এই মানে সলিড ফুয়েল বা লাকড়ির চুলার যে ধোঁয়া, এটা কিন্তু অনেক ক্ষতিকর লাং ক্যান্সার বা সিওপিডি তৈরি হওয়ার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা লাং ক্যান্সার সম্পর্কে, বিশেষ করে প্রতিরোধ সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ জানলাম। ডক্টর সাখাওয়াত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এনটিভির দর্শকদের জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফুসফুসের ক্যান্সার বিষয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ। দর্শক, যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার লেট স্টেজ বা অনেক পরে ধরা পড়ে, ফলে এর থেকে আরোগ্যের সম্ভাবনা বা পুরোপুরি নিরাময়ের সম্ভাবনা অনেক কম। তাই আমাদের হাতে যে বিষয়টি গুরুত্বের সঙ্গে আছে সেটি হচ্ছে প্রতিরোধ, যেটি স্যার বলছিলেন। আশা করি প্রতিরোধের দিকে আমরা সবাই মনোযোগী হব। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো ফোরামসের একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজের মাধ্যমে শুধু আপনার ফোরামসটা হবে না, স্ট্রং হবে না, এর সাথে যে জিনিসটা ডেভেলপমেন্ট হবে আপনার ফিঙ্গার্সগুলো হবে ডেভেলপমেন্ট হবে। যারা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের অনেকগুলো থাকে বা উইকনেস থাকে। এর আগের দিন আমরা বলেছিলাম যে নেকের কিছু প্রবলেম থেকে যায়, আরেকটা প্রবলেম থেকে সেটা হচ্ছে মানে ফিঙ্গার্সের। এতে যে জিনিসটা হয় যে আপনার সব জায়গায় ডেভেলপমেন্ট হয়ে যায়, কিন্তু ফিঙ্গার্সগুলো একটা সময় গিয়ে চিকন দেখা যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় যে ইউরিক অ্যাসিড ফর্ম করে। কারণ যেহেতু যারা বডি বিল্ডিংয়ের সাথে থাকে ইনভলভ থাকে তাদের ডায়েটে প্রোটিনটা সবসময় হাই থাকে। এতে তখন দেখা যায় কি বিভিন্ন আঙ্গুলের ফাঁকে ফাঁকে গিয়ে ইউরিক অ্যাসিডটা ফর্ম করে। এই জন্য আমরা একইভাবে মাঝে মাঝে হলো আমাদের ফিঙ্গারের কিছু মুভমেন্টগুলো করতে হয়। কিন্তু যেহেতু শুধুমাত্র ফিঙ্গার এক্সারসাইজ করার জন্য কোনো ইকুইপমেন্ট হয়নি, তৈরি হয়নি, প্লাস কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রামও নেই বডি বিল্ডিংয়ে, এই জন্য আমরা এই এক্সারসাইজটা আমরা করেছি, পিক আপ করেছি অন্য বিভিন্ন যারা মার্শাল আর্টসের সাথে ইনভলভ ওই ধরনের থেকে স্পোর্টস থেকে। তো এতে যে জিনিসটা হবে আপনার ফিঙ্গারে যেরকম হবে ডেভেলপমেন্ট হবে, এর সাথে ডেভেলপমেন্ট হবে হচ্ছে আপনার ফোরামসের। এখন দেখুন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করব। এই এক্সারসাইজটাকে আমরা বলবো হচ্ছে প্লেট পিন। ওকে, দুটা প্লেট নেবেন আপনি, দুটা প্লেট নিয়ে এবং ট্রাই করবেন একটু হেভি ওয়েট নিতে। যদি বেশি লো ওয়েট নেন তাহলে কোনো হবে না, মোশনটা হবে না, আপনার গ্রিপিংয়ে কোনো প্রেশার পড়বে না। এখন নিলেন দুইটা প্লেটটাকে আপনি আঙ্গুল দিয়ে আপনি ট্রাই করবেন যে আঙ্গুল দিয়ে ধরে জাস্ট উঠাবেন। ইয়েস, উঠিয়ে এইভাবে রাখবেন। আপনি ট্রাই করবেন যে অ্যাটলিস্ট 1 মিনিট ধরে রাখতে। এতে যে জিনিসটা হবে আস্তে আস্তে কিন্তু প্লেটটা দেখবেন যে আপনার গ্রিপ থেকে সরে যাবে, কিন্তু আপনি তারপরে ট্রাই করবেন যে আপনি গ্রিপটাকে স্ট্রং করে ধরে রাখতে। এভাবে 1 মিনিট করে আপনি 3 থেকে 5 সেট যদি করেন তাহলে যে জিনিসটা হবে যে আপনার ফোরামসে দেখবেন যে প্রচুর ব্লাড ফ্লো আসবে এবং এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্রিপিং পাওয়ার বাড়বে এবং আপনার ফিঙ্গারের যে মাস্কুলারিটি সেই জিনিসটাও অনেক ভালোভাবে ডেভেলপ করবে। ইয়েস, একটা জিনিস দেখবেন যে এই জিনিসটা হচ্ছে যেটা আমরা বলি যে ফিঙ্গার মাসলটা খুবই ছোট একটা মাসল, এটাকে আইসোলেট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে আপনি ইজিলি আপনার ফিঙ্গার মাসলটাকে আইসোলেট করতে পারবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র ওয়েট ট্রেনিংয়ের প্রোগ্রাম ছাড়া যারা দেখবেন বিভিন্ন ওরিয়েন্টাল ফিটনেসের সাথে ইনভলভ, যেরকম যারা প্র্যাকটিস করছে, আকুপ্রেশার যারা প্র্যাকটিস করছে, আকুপাংচার যারা করছে, তারা কিন্তু সবাই বলছে যে প্রত্যেকটা মেরিডিয়ানের যে পয়েন্টগুলো কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে আসছে। যে কারণে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা ওরিয়েন্টাল ফিটনেস আছে তারা যদি এই ধরনের কিছু প্রোগ্রাম করে, এই ধরনের প্রোগ্রাম করলে দেখা যায় যে বিভিন্ন মেরিডিয়ানগুলো যে সমস্ত ব্লকেজগুলো থাকে সেই ব্লকেজগুলো খুলে যায়। সুতরাং ওই ধরনের হেলথের যে কিছু বেনিফিটগুলো কিন্তু আপনি জিনিসটাতে পাবেন। প্লাস আরেকটা যে জিনিসটা বেনিফিট আপনি পাবেন, আপনার আইসাইট কিন্তু ডেভেলপ করবে। কারণ আপনার যদি ফিঙ্গার টিপসের যদি ডেভেলপমেন্ট হয়, আপনার এটা সরাসরি ওই মেরিডিয়ান দিয়ে কিন্তু আপনার আইসাইটটাও ভালোভাবে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, আমাদের কারো দাঁতে হঠাৎ তীব্র ব্যথা হলো, চিকিৎসকের কাছে যাওয়ার আগে ওই সময় তাৎক্ষণিকভাবে কি করতে পারি আমরা? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, দাঁতের নিজস্ব কারণে এবং মাড়ির সমস্যার কারণে হতে পারে। তবে দাঁতের ব্যথা সবচেয়ে বেশি হয় দাঁতের ক্ষয়রোগ অর্থাৎ ডেন্টাল ক্যারিজের কারণে। ডেন্টাল ক্যারিজ হলে দাঁতের উপরে এনামেল লেয়ার ক্ষয় হয়ে গিয়ে ভিতরে ডেন্টিন এবং তারপরে পাল্প অর্থাৎ দাঁতের মজ্জাতে চলে যায়। খাদ্যদ্রব্য ঢুকে গিয়ে ওখানে প্রেশার করলে তখন ভিতরের নার্ভে প্রেশার পড়লে অনেক ব্যথা হয়। দাঁতের ব্যথা অনেক তীব্র হয়ে থাকে। এমন অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব কাছে কোনো ডেন্টাল চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি সেটা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়া যায়, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার শরীরে কিডনি, লিভার অথবা অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা থেকে থাকে এবং যার কারণে চিকিৎসক আপনাকে ব্যথানাশক ওষুধ খেতে নিষেধ করে থাকে, তবে সেই ওষুধ বাদ দিয়ে অন্য ওষুধ খেতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যদি আপনার পরিবারের কেউ দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তবে সঙ্গে সঙ্গে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে পা দুটো উঁচু করে কিছুক্ষণ রাখবেন এবং 1 গ্লাস চিনি অথবা গ্লুকোজের শরবত পান করাবেন। এতে করে দ্রুত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, একটা মোটা মানুষ খুবই সংক্ষেপে আমরা যদি সাদা চোখে দেখি, সমাজে কিন্তু তার অন্যদের তুলনায় গুরুত্ব কম। তার ওজনের জন্য সাইকোলজিক্যাল ইফেক্ট হয় কিছু, সে ডিপ্রেশনে থাকে, সে যখন স্কুল কলেজে যায় তার পারফরমেন্স খারাপ থাকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন স্পোর্টস সে করতে পারে না, তার বন্ধুরা তখন স্পোর্টস করছে, তার প্রমোশন কম হয়, অনেক ক্ষেত্রে স্টাডি আছে, এই জন্য সে সাইকোলজিক্যাল ইফেক্ট মানে সাপ্রেশনে থাকে। গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মেটাবলিক সিনড্রোম, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস মেলাটাস, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস, রক্তের চর্বি বেড়ে যাওয়া, এগুলো বেড়ে গেলে কি সমস্যা হচ্ছে আপনার? এগুলাই প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, ব্রেনের স্ট্রোক হচ্ছে, আর অন্যান্য এরকম যে সাডেন ডেথের কজগুলো, এগুলো কিন্তু এর পিছনে ভূমিকা কিন্তু এই মোটা হয়ে যাওয়ার অনেক ভূমিকা আছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।